দর্শক, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রাতের অন্ধকারে আসলে কি ঘটেছিল সেদিন? কিভাবে একজন নিরীহ কৃষককে কৌশলে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে চিরতরে শেষ করে দেয়া হলো? আসল চোরাকারবারীরা কিভাবে নিরাপদে ফিরে এলেন আর বলির পাঠা হলেন একজন সাধারণ মানুষ? এই চরম বিস্ফোরক প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুরো দেশ। খবরটি হলো, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। গতকাল রাতে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে এই মৃতদেহটি হস্তান্তর করেছে। সবাই হয়তো শুধু খবরের কাগজের একটি সাধারণ হেডলাইন দেখছেন, বিজিবি আর বিএসএফের পতাকা বৈঠক হয়েছে, দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, রাতেই দাফন হয়েছে, ব্যাস খবর শেষ। কিন্তু এর পেছনের আসল ঘটনাটা ঠিক কখন এবং কিভাবে ঘটল তা কি কেউ পরিষ্কার করে বলেছে? বিএসএফ এবং বিজিবির ওই ২০ মিনিটের পতাকা বৈঠকের আড়ালে কোন সত্যটা লুকিয়ে আছে? দর্শক, ঘটনাটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারি গ্রামের। মানুষটির নাম আলী হোসেন। পেশায় তিনি ছিলেন একজন নিতান্ত সাধারণ কৃষক। মাঠে কাজ করতেন, ফসল ফলাতেন, আর সেই ফসলের সামান্য আয় দিয়ে কোনো রকমে তার সংসার চলত। তার পরিবারে রয়েছে এক হৃদয় বিদায়ক গল্প। আলী হোসেনের ঘরে রয়েছে একটি ছোট্ট মেয়ে। এই অবুঝ শিশুটি হয়তো জানেই না যে বাবা তাকে প্রতিদিন আদর করত সে আর কোনোদিন ফিরে আসবে না। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, একজন কৃষক যার সাথে সীমান্তের কোনো অবৈধ ব্যবসার সম্পর্ক নেই, সে কেন হঠাৎ করেই রাতের অন্ধকারে সীমান্তে যাবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ঘটনার আসল রহস্য। নিহত আলী হোসেনের ভাই আব্দুল মালেক অত্যন্ত আক্ষেপ নিয়ে যে কথাটি বলেছেন সেটাই এই পুরো ঘটনার সবচেয়ে বড় সূত্র। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, আমার ছোট ভাই কৃষিকাজ করত, অন্যের প্ররোচনায় পড়ে সে ভারতে গিয়েছিল। যারা নিয়মিত চোরাচালান জড়িত তারা পালিয়ে আসতে পারলেও মারা পড়েছে আমার ভাই। এখানে এই অন্যের প্ররোচনা কথাটির অর্থ অত্যন্ত গভীর এবং ভয়ঙ্কর। সীমান্ত এলাকায় এক শ্রেণীর সংঘবদ্ধ এবং অত্যন্ত চতুর চোরাকারবারি চক্র কাজ করে। এরা খুব ভালো করেই জানে যে সীমান্তের সাধারণ কৃষকদের সংসারে চরম অভাব চলছে। নিত্যদিনের ওই অভাবকে পুঁজি করেই এই চক্রগুলো নিরীহ মানুষকে টার্গেট করে। তারা তাদের বোঝায় যে মাত্র একটা রাতের ব্যাপার, একটু ওপারে গিয়ে জিনিসটা পার করে দিলেই অনেকগুলো টাকা পাওয়া যাবে। আলী হোসেনের মতো সহজ সরল মানুষরা, যারা হয়তো মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বা সংসারের অভাবের মোচনের কথা ভেবে সেই মারাত্মক ফাঁদেই পা দেন। কিন্তু ঘটনার রাতের আসল চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। বিএসএফ তাদের উপস্থিতি টের পায়। তখন সেই পেশাদার চক্রের লোকেরা ঠিকই তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দ্রুত পালিয়ে আসতে সক্ষম হয়। তারা জানে কোন পথে কিভাবে পালাতে হয়, কোথায় লুকোতে হয়, কোন রাস্তা দিয়ে গেলে ধরা পড়ার সম্ভাবনা নেই। কিন্তু আলী হোসেন, তিনি তো কোনো পেশাদার অপরাধী ছিলেন না। তিনি জানতেন না বিপদের সময় কিভাবে অন্ধকারে নিজেকে রক্ষা করতে হয়। তাকে কার্যত ঢাল হিসেবে ব্যবহার করে আসল অপরাধীরা সরে পড়েছে আর নিরীহ আলী হোসেনকে ধরে ফেলা হয়। এখানেই মূল প্রশ্নটি জাগে। এরপর তাকে ধরে নিয়ে গিয়ে চিরতরে শেষ করে দেয়া হয়েছে। কিন্তু কেন তাকে সাধারণ আইনের আওতায় আনা হলো না? কেন তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো না? তাকে কেন সরাসরি জীবনের অধিকার থেকে বঞ্চিত করা হলো? একজন মানুষকে ধরে নিয়ে গিয়ে এভাবে শেষ করে দেওয়ার কোনো আন্তর্জাতিক আইনের মধ্যেই পড়ে না। এরপর নিয়ম অনুযায়ী বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধবলগুড়ি সীমান্তের কাছে প্রায় ২০ মিনিট ধরে চলা এই ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে বিএসএফ বরাবরের মতোই একটি ছকবাঁধা উত্তর দিয়েছে। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুমিন জানান, পতাকা বৈঠকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। আর জবাবে ভারতের বিএসএফ একটি গতানুগতিক বিবৃতি দিয়েছে। বিএসএফ কমান্ডান্ট জানিয়েছেন, চোরাচালানে জড়িতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএসএফ সদস্যকে আঘাত করার চেষ্টা করেছে, আর তখন বিএসএফ সদস্য আত্মরক্ষার্থে গুলি করে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে। ভারতের বিএসএফ এই ঘটনার দুঃখ প্রকাশ করেছে ঠিকই, কিন্তু তাদের যুক্তিটা কি আদৌ বিশ্বাসযোগ্য? একটু নিরপেক্ষ জায়গা থেকে বিচার করা যাক।
একজন সাধারণ কৃষক যে কিনা অন্যের কথায় প্ররোচিত হয়ে হয়তো প্রথমবার সেখানে গেছে, সে কি কোনো সুসজ্জিত বা প্রশিক্ষিত বাহিনীর উপর আক্রমণ করার সাহস রাখে, নাকি তাকে খুব সহজেই আটক করে আইনের হাতে তুলে দেওয়া যেত? তাকে কেন একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানিয়েছেন, বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতের পুলিশ দেহটি হস্তান্তর করে। বুধবার রাতেই সেই দেহকে দাফন সম্পূর্ণ হয়েছে। কিন্তু একটি দাফনের সাথে সাথেই কি সব প্রশ্নের উত্তর মাটি চাপা পড়ে যায়? এই যে একজন মানুষকে ধরে নিয়ে গিয়ে শেষ করে দেয়া হলো, তার দায় কে নিবে? এই ছোট্ট মেয়েটির সারা জীবনের কান্নার জবাব কে দিবে? এই পর্যায়ে এসে একটি চরম এবং তেতো সত্যের মুখোমুখি হতে হয়, আর তা হলো প্রতিবেশী দেশের সাথে সীমান্ত ব্যবস্থায় বাংলাদেশের এক দীর্ঘমেয়াদী ব্যর্থতা। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়া সত্ত্বেও কেন সীমান্তের এই মানুষগুলো জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না? ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর কাছে এই বারবার নতজানু হওয়ার নীতি কেন বছরের পর বছর ধরে চলছে? এই ব্যর্থতার দায় কোনোভাবেই সরকার এড়াতে পারবে? এখানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। বর্তমান বিএনপি সরকারের কাঁধে এখন বিশাল দায়িত্ব। বিএনপি যেহেতু এখন সরকার পরিচালনা করছে, তাদের প্রধান দায়িত্ব হলো এই ধরনের ঘটনার তীব্র রাষ্ট্রীয় প্রতিবাদ জানানো। শুধু লোক দেখানো পতাকা বৈঠক নয়, বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কড়া ভাষায় এর জবাব চাইতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া যেতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর নজরদারিতে এই বিষয়গুলোর জোরালোভাবে তুলে ধরতে হবে, যাতে করে ভারতকে জবাবদিহির আওতায় আনা যায়। বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে যেন সীমান্ত এলাকার অর্থনীতি এতটাই শক্তিশালী হয় যাতে কোনো নিরীহ মানুষকে চোরাকারবারির ফাঁদে পা দিতে না হয়। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। অন্যদিকে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামীরও অনেক কিছু করার রয়েছে। জামায়াতে ইসলামী তাদের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো ব্যবহার করে সংসদে এবং রাজপথে এই ধরনের অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। তারা সীমান্ত এলাকার মানুষের সচেতন করার জন্য বিশেষ কর্মসূচিও হাতে নিতে পারে। দর্শক, আলী হোসেনের এই পরিণতি হয়তো আর কয়েকদিনের পর সবাই ভুলে যাবে। নতুন কোনো খবরে চাপা পড়ে যাবে এই কৃষকের পরিবারের দীর্ঘশ্বাস। কিন্তু এই ঘটনাগুলো সমাজকে বারবার মনে করিয়ে দেয় যে সীমান্তে মানুষের জীবনের কোনো মূল্য নেই। একজন মানুষকে ধরে নিয়ে গিয়ে শেষ করে দেওয়ার এই সংস্কৃতি কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? বাংলাদেশের সীমান্তের এই ঘটনাগুলো বন্ধে বাংলাদেশ সরকার কী ধরনের ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।